বর্তমান সময়ে দুইটি দপ্তরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেকার চাকরিপ্রত্যাশী ভাই বোনদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। একটি হলো আরক্ষা দপ্তর, যার মন্ত্রী বা মিনিস্টার হলো মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আরেকটি দপ্তর হলো শিক্ষা দপ্তর, যার মাননীয় মন্ত্রী হলো মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দুইটা যে মেইন দপ্তর রয়েছে, শিক্ষা এবং আরক্ষা দপ্তর, ওই দুইটা দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের মধ্যে প্রচণ্ড উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে শিক্ষকের ক্রাইসিস, স্কুলের পঠন পাঠন বন্ধ, তারপরেও নিয়োগ নিয়ে বারবার কোশ্চেন আসছে, বারবার দাবি আন্দোলন হচ্ছে, বারবার চাকরি প্রত্যাশী ভাই বোনরা প্রটেস্ট করছে। তা টেট চাকরি প্রত্যাশী ভাই বোন হোক কিংবা স্টেটে চাকরি প্রত্যাশী ভাই বোন হোক। পাশাপাশি ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া নিয়েও বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের মধ্যে প্রচণ্ড উদ্বেগ দেখা দিয়েছে। কারণ 22-এর নিয়োগ প্রক্রিয়া, 22-এর পর 23, 24, 25 পেরিয়ে 26-এ পা দিল, কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ করতে পারছে না। কী ধরনের বাধা সৃষ্টি হচ্ছে? এখানে কি আর্থিক প্রতিকূলতা আছে, নাকি সরকারের সদিচ্ছার অভাব? কেনই বা ত্রিপুরার যে মেইন দুইটা দপ্তর, শিক্ষা এবং আরক্ষা পুলিশ ডিপার্টমেন্টকে যে শূন্যপদগুলো আছে সেগুলা সরকার নিয়োগ করছে না। শিক্ষা দপ্তরে 10,000+ ভ্যাকেন্সি খালি পড়ে আছে, একদম গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে। সেরকম আরক্ষা দপ্তরেও 7,000+ ভ্যাকেন্সি খালি পড়ে আছে, কনস্টেবল, এসআই, তাছাড়া টিপিএস অফিসার, সব কিছু মিলিয়ে স্পেশাল এক্সিকিউটিভ মিলিয়ে তো সংখ্যাটা আরও অনেকটা বেড়ে যাবে। এই শূন্যপদগুলি যদি নিয়োগ করা হতো, তাহলে ত্রিপুরায় প্রায় 17 থেকে 20,000 চাকরি প্রত্যাশী ভাই বোনদের মুখে হাসি ফুটতো, যদি আরক্ষা এবং শিক্ষা শুধুমাত্র এই দুইটা দপ্তরের যদি ভ্যাকেন্সিগুলি ফুলফিল করা হতো। কিন্তু দেখা যাচ্ছে কি, এই দুইটা দপ্তরে হিউজ নাম্বার ভ্যাকেন্সি পড়ে আছে, এক একটা নিয়োগ প্রক্রিয়া 3-4 বছর চলে যাচ্ছে, কিন্তু কোনোটাই কমপ্লিট হচ্ছে না, কোনোভাবেই চাকরির প্রসেসটি শেষ করতে পারছে না। এর মধ্যে আমরা দেখতে পেরেছি গতদিন ত্রিপুরার যে এসটিজিটি চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছে, তারা একটা আন্দোলন, একটা প্রটেস্ট, একটা ডেপুটেশন দিয়েছে। এর ঠিক 1-2 সপ্তাহ আগে আমরা দেখেছি টেট 1, টেট 2 চাকরি প্রত্যাশী ভাই বোনরা যারা পাস করে বসে আছে, তারাও চাকরির জন্য সে বিষয়ে ধর্ণা বা একটা প্রটেস্ট ডেপুটেশন দিয়েছে। কিন্তু টিআরবিটি বা শিক্ষা দপ্তরের কাছে কিন্তু কোনো সদুত্তর নেই। কবে নিয়োগ করা হবে, আদৌ নিয়োগ করা হবে কি না, কবে নেক্সট টেট পরীক্ষা হবে, এসটিটি 2022-এর যে ব্যাপারটা সেটা সলিউশন হবে কি না, টিআরবিটি বা শিক্ষা দপ্তরের কাছে কিন্তু কোনো উত্তর নেই। অথচ বিদ্যালয়গুলা শিক্ষকের জন্য, শিক্ষকের ক্রাইসিসের জন্য অনেকটা পড়াশোনা বা শিক্ষার মান তলান্তে গিয়ে ঠেকেছে। আবার এদিকে বিদ্যাপতি স্কুল চালু হয়েছে, যেখানে শিক্ষকের ক্রাইসিস আছে। আবার প্রি প্রাইমারি টিচারের শিক্ষকের ক্রাইসিস আছে। টেট 1 শিক্ষকের প্রচণ্ড পরিমাণ ক্রাইসিস, টেট 2 শিক্ষকের ক্রাইসিস, এসটিজিটিতে সলিউশন হচ্ছে না, এসটিপিজিতে সাবজেক্ট টিচারের ক্রাইসিস। সেগুলো সংশোধন বা সলিউশন কবে হবে, এই বিষয়ে কিন্তু কোনো উদ্যোগ বা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর এখন পর্যন্ত নেয়নি। এখানে সবচেয়ে বেশি বেদনাদায়ক ঘটনা হলো, গত 4 বছর অতিক্রান্ত হলো, এখনও প্রকাশ করা হলো না 2022 সালের এসটিটি পরীক্ষার ফলাফল। দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা, হতাশার অবসান না হয় সবাই শিক্ষাভবনে এসে বিক্ষোভে সামিল হন পরীক্ষার্থীরা। ফলাফল প্রকাশে টিআরবিটির দীর্ঘসূত্রতা প্রতিবাদে খুব উগড়ে দেয় তারা। পরীক্ষার্থীদের অভিযোগ, 2022 সালে রাজ্য সরকারের অধীনে টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা এসটিজিটি পরীক্ষা গ্রহণ করলো, আজও সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। প্রায় 4 বছর পেরিয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া শুরু না হয় ভবিষ্যতে অনিশ্চয়তার মুখে পড়েছে হাজার হাজার যোগ্য প্রার্থীরা। এদিকে টিআরবিটির চেয়ারম্যান অনুপস্থিত থাকায় কন্ট্রোলার অফ এক্সামিনেশনের সঙ্গে বৈঠক করে বেকার চাকরি প্রত্যাশীরা। কন্ট্রোল অফ এক্সামিনেশন শশাঙ্ক ঘোষের সঙ্গে সাক্ষাৎ করে তারা সরাসরি প্রশ্ন তোলেন, কেন 2022 সালে এসটিটি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি, কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, ফল প্রকাশ না করে কীভাবে নতুন করে আবার পরীক্ষা নেওয়ার বিজ্ঞাপন দিয়েছে। পরীক্ষার্থীদের দাবি, আজ রাজ্যের স্কুলগুলিতে চরম শিক্ষক সংকট চলছে, সেই সংকট ডাকতেই প্রাথমিক বুনিয়াদী স্তরে টেট উত্তীর্ণ শিক্ষকদের দিয়ে নবম দশম শ্রেণীর মতো মাধ্যমিক স্তরের ক্লাস করানো হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক, শিক্ষানীতি পরিপন্থী। স্বাভাবিক, টেট 1 আপ টু 5 পর্যন্ত ক্লাস করাবে, টেট 2 আপ টু 8 পর্যন্ত ক্লাস করবে, কিন্তু টেট 1 টেট 2 শিক্ষক দিয়ে ম্যাক্সিমাম স্কুলগুলোতে এখানে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি লেভেলে ক্লাসগুলো করানো হচ্ছে, যেগুলি অগণতান্ত্রিক। কারণ এসটিজিটি ক্যান্ডিডেট বা এসটিজিটি শিক্ষকের অভাব আছে, যার জন্য এই ক্রাইসিসটা সৃষ্টি হচ্ছে। টেট শিক্ষকরা মূলত প্রাথমিক স্তরের জন্য এবং উচ্চ প্রাথমিক স্তরের জন্য ক্লাস নিয়ে থাকে, অথবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে বিষয়ভিত্তিক পাঠদানও করানো হচ্ছে টেট উত্তীর্ণ শিক্ষকদের। হ্যাঁ, কোয়ালিফিকেশন টেট উত্তীর্ণ শিক্ষকদের থাকতে পারে, অনেকে মাস্টার ডিগ্রি করে টেট পাস করেছে, কিন্তু
একটা সিস্টেম, একটা নিয়মানুবর্তিতা তো থাকার দরকার। নিয়োগটা হয়েছে এলিমেন্টারি এডুকেশনে, অর্থাৎ আপ টু 8 পর্যন্ত T1 T2 শিক্ষকদের, কিন্তু তাদের দিয়ে 9, 10, 11, 12 ক্লাস করানো হচ্ছে। সবাই পারদর্শী, সবাই ক্লাস করাতে পারবে, কিন্তু সেগুলা বেশি কাজ করানো হচ্ছে, তার জন্য তো এক্সট্রা রেমুনারেশন দেওয়া হবে না। পাশাপাশি 9, 10 ক্লাসগুলো করানোর জন্য যেহেতু STGT শিক্ষকের একটা ভ্যাকেন্সি খালি পড়ে আছে, সেগুলি নিয়োগ করা হলে তো এই দুর্দশার সৃষ্টি হতো না। কোশ্চেনটা স্বাভাবিক। সরকার স্কুলগুলোতে বিগত কয়েক বছর ধরে মানে রেজাল্ট বা অন্যান্য ব্যবস্থাপনা দেখলে তারই স্পষ্ট প্রমাণ দেখা যাচ্ছে যে চাকরির শূন্যপদের জন্য স্কুলগুলোর যে মাধ্যমিক স্তরে পড়াশোনা অনেকটা তলানিতে থেকেছে। চাকরিপ্রার্থীরা জানায় অনেকে ঋণ নিয়ে দাঁত দেনা করে বছর পর বছর পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন, কিন্তু চাকরির পরীক্ষার 4 বছর পরেও ফল প্রকাশ করা না হয় আজ পর্যন্ত তারা মানে কোনো সদুত্তর পায়নি। দপ্তর থেকে দপ্তর নেতামন্ত্রী দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে বাধ্য হচ্ছেন। তাদের প্রশ্ন একটাই, সুশাসন যদি থেকেই থাকে, স্বচ্ছ নিয়োগ পদ্ধতি থেকেই থাকে, তাহলে 2022 সালে STGT ক্যান্ডিডেটটা কী দোষ করলো? কেন তাদের সাথে এই দীর্ঘ শত্রুতা? তাদের অনেকে তো বয়সোত্তীর্ণ হয়ে যাচ্ছে, ফলে ভবিষ্যতে আর কোনো পরীক্ষা দিতে পারবে না। তাই এই দায়িত্ব কে নেবে, প্রশ্ন তুলেছেন তারা। রাজ্যে বিভিন্ন স্কুলে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও STGT নিয়োগের সঙ্গে অনীহার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। পরীক্ষার্থীদের মতে শুধুমাত্র কিছু সংখ্যক টেস্ট শিক্ষক নিয়োগ করে সরকার ও শাসকদল উন্নয়নে ডুল পেটাচ্ছে, অথচ বাস্তবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। 2022 সালে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কী ভাবছেন, সেই প্রশ্ন উত্তর জানতে চায় বিক্ষোভকারী প্রার্থীরা। তবে ফল কবে প্রকাশ করবে, কবে নিয়োগ হবে, এ বিষয়ে স্পষ্ট সমস্যা ঘোষণার দাবি তুলেছে তারা। চাকরিপ্রার্থীদের স্পষ্ট দাবি, অবিলম্বে 2022 সালে STGT পরীক্ষার ফল প্রকাশ করতে হবে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যোগ্য শিক্ষকদের নিয়োগ ছাড়া রাজ্যের শিক্ষা ব্যবস্থা হাল ফেরানো অসম্ভব। চাকরিপ্রত্যাশীদের দাবি, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষায় এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অতি সক্রিয় নিয়োগে একমাত্র পথ। রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আর দেরি না করে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে অনুমোদন করে তাদের নিয়োগের ব্যবস্থা করে। তারা করজোড়ে এই দাবিটা তুলেছে। এই ফলাফলের জন্য তারা শিক্ষা ভবনে গিয়েছে, শিক্ষা ভবনে গিয়ে সবার সাথে কথা বলেছে, এক্সামিনেশন কন্ট্রোলের সাথে কথা বলেছে, কিন্তু কোনো সদুত্তর কিন্তু পায়নি। সেরকম 2022 সালে আরেকটা নিয়োগ প্রক্রিয়া হলো পুলিশ এক্সিকিউটিভ, স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া। সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু 2022 সাল থেকে ঝুলছে। যেরকম STGT নিয়োগ প্রক্রিয়া ঝুলছে, যেরকম ফায়ার সার্ভিস বা জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া ঝুলছে, সেরকম স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া কিন্তু 2022 সাল থেকে ঝুলছে। এখনও কিন্তু তার কোনো সলিউশন হয়নি। 22 থেকে 26 আসলো, 3 থেকে 4 বছর পেরিয়ে গেল, এখনও তার কেন কোনো সলিউশন হচ্ছে না, এই বিষয়ে কিন্তু সরকারের কোনো সদুত্তর নেই। যতদিন যাচ্ছে ত্রিপুরা পুলিশের স্পেশালিস্টের পদে নিয়োগ নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে, বেকারদের হতাশ। খবর নিয়ে জানা গেছে আজ থেকে মাসখানেক আগে হঠাৎ করে তৎপরতা শুরু হয়েছিল, পুলিশ সদর দপ্তরের ব্যস্ততা বেড়ে যায়। পুলিশ কর্মীদের আশা ছিল এবার হয়তো পুলিশ এক্সিকিউটিভ পদের অফার ছাড়া হবে, কিন্তু কই, গোটা নিয়োগ প্রক্রিয়া এখন হিম করে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে এই প্রশ্ন করা হলে তিনি প্রায়শই বলেন সঠিক সময়ে ছাড়া হবে, কিন্তু খবর নিয়ে জানা গেছে পুলিশ এক্সিকিউটিভ পদে অফার ছাড়া আগেই অনেক বিজেপি নেতা, মণ্ডল স্তরে কিছু নেতা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। পাশাপাশি কিছু পুলিশ আধিকারিক চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বেকার চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা টাকা নিয়ে রেখেছেন। গোটা রাজ্য থেকে 6,000 উপর নিয়োগ করার কথা, কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম জেলাতেই 6,500 মতো ভাগ্যবান তালিকায় স্থান পেয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রতিনিয়ত স্বচ্ছতার সাথে রাজ্য সরকার চাকরি দিচ্ছে বলে ভরাই করছে, কিন্তু পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের আগেই অস্বচ্ছতার ছায় অনেকে টাকা দিয়ে চাকরি পেয়েছে, অনেকে টাকা দিয়ে মেরিট লিস্টে স্থান পেয়েছে। বেশ কিছু মণ্ডল নেতা ইতিমধ্যে বেকার চাকরি প্রত্যাশীর কাছ থেকে পুলিশ এক্সিকিউটিভ পদ নিয়োগের জন্য টাকা নিয়েছে রেখেছেন বলে খবর। দুর্নীতি গন্ধ পেতে গোটা প্রক্রিয়াকে হিম করে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কারণ পরীক্ষার প্রসেসটা ইন্টারভিউর মাধ্যমে হয়েছে। অনেকের ভালো ইন্টারভিউ হলো চাকরি পাবে না, অনেকের খারাপ ইন্টারভিউ হলেও চাকরি পাবে, কারণ ইন্টারভিউ ভালো খারাপ হয়েছে তা প্রমাণ করার কোনো রাস্তা নেই। অর্থাৎ এই চাকরিতে অস্বচ্ছতা থাকছে, এই চাকরিতে মণ্ডল লেভেলে অনেকটা দুর্নীতির গন্ধ পাওয়া গেছে, এবং কিছু কিছু পুলিশ আধিকারিকও এই বিষয়ে প্রচুর টাকা নিয়ে রেখেছে বেকার চাকরি সে ভাই বোনদের থেকে। ইভেন শুধু পশ্চিম ত্রিপুরাতেই 6,000 ভাগ্যবানদের নাম মানে অলরেডি মেরিট লিস্টে প্রকাশ হয়ে গিয়েছে, বাকি ত্রিপুরা তো অনেকটা পরই। গত বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তরভাবে বিধায়ক অশোকচন্দ্র মিত্র সেই প্রশ্নটি তুলেন। স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জানিয়েছেন রাজ্য পুলিশের স্পেশালিস্ট পদগুলি নিয়োগ প্রক্রিয়া কাজ চলছে, যা সম্পূর্ণ হলে স্পেশাল এক্সিকিউটিভ পদগুলি লিখিত অন্যান্য পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কিন্তু কেটে গেল মাসের পর মাস, বছর কি বছর, 2 বছর কেটে গেল। সামনেই শীতকালীন অধিবেশন, বাজেট অধিবেশন আছে। বলা যায় স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ নিয়োগের ডিলামি
রাজ্যে বেকারদের মধ্যে খুব হতাশার সৃষ্টি করেছে। বাজেট বা বিধানসভা অধিবেশনে এই বিষয়ে অবশ্যই কোনো তর্ক বিতর্ক বাগবাতিনটা তো হবেই, কিন্তু নেটফল কিন্তু চাকরি হতাশা ভাই বোনরা জিরো পাচ্ছে। এবং এই ধরনের খবরগুলো প্রকাশ হওয়ার পর চাকরি হতাশা ভাই বোনদের মধ্যে খুব আরও বেশি বিরাজ করছে। কেন মুখ্যমন্ত্রী বলছে বারবার স্বচ্ছ পদ্ধতি নিয়োগ হবে, এখন কেন মণ্ডল নেতা বা পুলিশের দিকে নাম আছে এই নিয়োগ প্রক্রিয়ায়, এই বিষয়ে কিন্তু বেকারদের মধ্যে কোশ্চেন জাগছে। বেকার চাকরি পাতে ইন্টারভিউ দিয়ে বসে আছে অথচ নিয়োগের দেখা নেই। বিগত সময়ে থানা কিংবা পুলিশ সদর দপ্তরে এসে ধর্ণা দিচ্ছেন, কেউ স্পষ্টভাবে বলতে পারছেন না কবে নাগাদ স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ পদে অফার ছাড়া হবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেব বিভিন্ন কর্মসূচি থেকে আশ্বাস দিয়েছে প্রক্রিয়া চলছে, পুলিশ এক্সিকিউটিভ পদে সহসা অফার ছাড়া হবে, কিন্তু কেটে গেল বছরের পর বছর সময়। একাংশ বেকার চাকরি প্রার্থীদের অভিযোগ হলো পুলিশ এক্সিকিউটিভ পদে চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কিছু রাষ্ট্রবাদী নেতা এমনকি পুলিশের কিছু আধিকারিক নিজেদের কামাই বাণিজ্য জম্পেশ করে মাঠে নেমেছে। দেখো কী ধরনের খবর উঠেছে, কিছু রাষ্ট্রবাদী নেতা পুলিশ আধিকারিকরা কামাই বাণিজ্যে লেগেছে স্পেশালিস্ট পুলিশ এক্সিকিউটিভ চাকরি দেওয়ার নাম করে। যতদিন যাচ্ছে ততই চড়ছে টাকার অঙ্ক, যে টাকা বেশি দেবে তার ঘরে চাকরি যাবে। রাজ্য সরকার স্বচ্ছতার সাথে চাকরি প্রদান করা হচ্ছে বলে বিভিন্ন সময় ডেকোর তুলেছেন, কিন্তু পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়ে নিয়ে স্বচ্ছতা থাকবে কিনা সেটাই প্রশ্ন। মণ্ডল ভিত্তিক স্পেশাল এক্সিকিউটিভ বাছাই করে মোটা টাকা প্রার্থীদের কাছ থেকে চাওয়া হচ্ছে বলে খবর। দেখো পেপারে এবং প্রতিদিনিক সন্ধানে নিউজটা উঠে এসেছে, মানে এর মধ্যে কিছু না কিছু সত্যতা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু খবরটা প্রকাশ হয়েছে মানে মন্ডল স্তরে হয়তো কিছু টাকা পয়সার বাণিজ্য হচ্ছে, আধিকারিকরা হয়তো টাকা পয়সা বা মোটা অঙ্কের কামাই বাণিজ্য এখানে করছে। পেপার বা সংবাদপত্র তো এমনিতেও নিউজ উঠে আসবে না। আরও যেটা উঠে এসেছে, একাংশ চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছে গত বিধানসভা আগে পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ ছিল বুটের প্রচারের হাতিয়ার। বেকার যুবতীরা লাইন ধরে থানাগুলিতে আবেদন জমা দিয়েছিল, দুবার বিজ্ঞাপন হলেও নিয়োগ আর হয়নি। 2022 সালে 30 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সভাপতিত্বে মন্ত্রিপরিষদ ষষ্ঠ দপ্তরের অধীনে 6067 জন বিশেষ নির্বাহী নিয়োগের সিদ্ধান্ত নেয়। গ্রামীণ শহরাঞ্চলের সব থানায় পুলিশ সহায়তা করার জন্য বিশেষ নির্বাহী নিয়োগ করা হবে বলে জানানো হয়। বছরকে বছর পর ফের ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য নতুন করে আবেদনপত্র চাওয়া হয়। 2024 সালের 30 অক্টোবর থেকে আবেদনপত্র জমা শুরু হয়। আবেদনপত্র জমা চলে 6 নম্বর পর্যন্ত। বেকার যুবতীরা নিজ এলাকায় থানায় আবেদনপত্র জমা দেয়। প্রত্যেক মাসে 11,000 টাকা, পরে যদিও সেটা বৃদ্ধি করে 13,000 টাকা করা হয়েছিল এবং 3 বছরের জন্য পুরো নিয়োগ করা হবে বলা হয়েছিল। কিন্তু পুলিশ এক্সিকিউটিভ নিয়োগের জন্য একসময় মন্ত্রিসভার সিদ্ধান্ত ফল ফাইল চাপা পড়ে যায়। ধুলো ঝেড়ে ফের প্রায় 1 বছর পর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। বেকার যুবকদের থানাগুলিতে নিয়ে খোঁজখবর নেন, কিন্তু থানার অফিসার আশ্বাসও দিতে পারছে না আদৌ চাকরি হবে কিনা। সব মিলে আস্থা হারিয়েছে বেকার যুবকদের। এই নিয়ে 2-3টা লাইন যে উঠে এসেছে, এগুলো সত্যিই মানে আমরাও আশা করি না এরকম হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আশা করি স্বচ্ছতা মেনটেন করা হবে। এখানে একটা লাইন যেমন এখানে উঠে এসেছে, মণ্ডল ভিত্তিক স্পেশাল এক্সিকিউটিভ বাছাই করে মোটা টাকা প্রার্থীদের কাছ থেকে চাওয়া হয়েছে বলে খবর। একাংশ চাকরি প্রার্থীর অভিযোগ তুলেছে এখানে একটা অভিযোগ উঠেছে, যত দিন যাচ্ছে ততই টাকার অঙ্ক বাড়ছে। এখানে আরেকটা অভিযোগ উঠে এসেছে। আর একটা একাংশ বেকার চাকরি প্রার্থীদের অভিযোগ হলো পুলিশ এক্সিকিউটিভ চাকরি পদে পাইয়ে দেওয়ার লোভ দেখে কিছু রাষ্ট্রপতি নেতা এমনকি পুলিশের কিছু আধিকারিক নিজেদের কামে বাণিজ্য জম্পেশ করে মাঠে নেমেছেন, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন। দিন দিন মানে বাড়ছে টাকার সংখ্যা, টাকার অঙ্ক দিন দিন বাড়ছে। এই ধরনের কিছু কিছু কিন্তু অভিযোগ এই প্রতিবেদনে কিন্তু উঠে এসেছে। আজকে এই প্রতিনিধি প্রকাশ পেয়েছে প্রভাতিদুরিক সন্ধান প্রতিনিধি আগরতলায় সন্ধান পত্রিকা এই খবরটি প্রকাশ হয়েছে। এখানে আরেকটা অভিযোগ উঠেছে, গুজরাট রাজ্য থেকে 6,000 উপর নিয়োগ করার কথা, কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলাতেই 6,500 মতো ভাগ্যবান তালিকায় স্থান পেয়েছে। এখানে মানে যতটা চাকরি অফার দেওয়ার কথা এর বেশি ক্যান্ডিডেটের নাম চলে আসছে। কিছু কিছু চাকরি হয়তো স্বচ্ছতা মেনটেন করা হচ্ছে, কিন্তু বেশিরভাগ চাকরিগুলি এখানে উঠে এসেছে মণ্ডল কিংবা পুলিশ আধিকারিকরা নিজের খুশি মতো চাকরির প্রসেস করেছে। এখানে আরেকটা খবর উঠেছে, কিন্তু খবর নিয়ে জানা গেছে পুলিশ এক্সিকিউটিভ পদে অফার ছাড়া আগে অনেক বিজেপি নেতা মণ্ডলস্তরে কিছু নেতা দুর্নীতিতে জড়িয়ে গেছে। পাশাপাশি কিছু পুলিশ আধিকারিকও চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বেকার চাকরি প্রার্থীদের ভাই বোনের কাছ থেকে মোটা টাকা নিয়ে রেখেছে। খবরের সত্যতা আমরা বলছি না খবরটা 100% সত্য, কিন্তু সন্ধান পত্রিকা যেহেতু প্রকাশ হয়েছে খবরের সত্যতা থাকতেই পারে। যদি এরকম হয়ে থাকে সত্যি এটা মানে দুর্ভাগ্যজনক। চাকরি হতে সে ভাই বোনদের সাথে সত্যি এটা একটা কি বলবো, এটা দুর্ভাগ্যজনক একটা খারাপ পরিস্থিতি। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বচ্ছতার ভাবমূর্তি এখানে অবশ্যই নষ্ট হবে। এখন দেখার বিষয় নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হয়। যেদিন চাকরি অফার বা বিলিবন্টন করা হবে, সবাই জয়েন করবে, তখন বোঝা যাবে চাকরিতে কত স্বচ্ছতা মেনটেন হয়েছে। এমনিতে তো বলা যাচ্ছে না, তখন পুরো ব্যাপারটা আরও আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আমরাও সরকারের কাছে দাবি রাখবো, আশা রাখবো, মানে অনুরোধ করব স্পেশাল এক্সিকিউটিভ এবং এসটিজিটি যে চাকরির বিষয়টা সেটা একটা সলিউশন করে
পুরো শীঘ্র পুরো চাকরি প্রসেসটা কমপ্লিট করা, এবং এই যে দুর্নীতি বা টাকার বিনিময়ে চাকরি অভিযোগটি উঠে এসেছে এগুলাকে একটু প্রায়োরিটি দেওয়া, এগুলা যাতে না হয়, অ্যাটলিস্ট চাকরি অফার বিলম্বন করার পর যাতে বেকার চাকরি পাইবটা কোশ্চেন না করতে পারে এই চাকরিটা টাকার বিনিময় হয়েছে, এই চাকরিটা দুর্নীতির বিনিময় হয়েছে, এটা যাতে কোশ্চেন না করতে পারে। হ্যাঁ, মণ্ডল স্তরে কিছু প্রতিনিধি চাকরি পেলো বা কিছু বেকার ভাই বোন চাকরি পেলো, কিন্তু চাকরি যারাই পেয়েছে পাক, সবাই চাকরি যোগ্য, সবাই চাকরি পাক, যতটুকু সম্ভব পাক, কিন্তু অ্যাটলিস্ট টাকার বিনিময়ে যাতে চাকরিটা না হয় সেটা দেখার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীও বটে, এবং যখন যখন এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠে আসবে চাকরির প্রসেস কমপ্লিট হওয়ার পর, তখন কিন্তু মুখ্যমন্ত্রীর দিকেও কিন্তু সবাই নজর থাকবে, কারণ মুখ্যমন্ত্রী কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটার মেন যে মানে হেড ডিপার্টমেন্ট তিনি। কিন্তু দেখার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যে নিয়োগ প্রক্রিয়াগুলি আছে কবে সেগুলো শেষ হয়। আমাদের দাবি, আমাদের আশা থাকবে, আমাদের অনুরোধ থাকবে, অ্যাটলিস্ট স্পেশাল এক্সিকিউটিভ আর এসটিজিটি চাকরির যে বিষয়টা আছে 2022 সাল থেকে চাকরি হতে সে বিভিন্ন উদ্বিগ্ন টেনশনে দিন যাপন করছে, তারা ব্যাপারটা যাতে একটু প্রায়োরিটি দিয়ে একটা সলিউশন করা হয়, তারপর যাতে নতুন চাকরির প্রক্রিয়া শুরু করা হয়। ধন্যবাদ।